বাংলাদেশ সরকারের বারবার আপত্তি ও কূটনৈতিক উদ্বেগ সত্ত্বেও ভারত দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশিদের সীমান্ত পথে ফেরত পাঠানো তথা পুশব্যাক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার জানায়, গত রোববার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ থেকে প্রায় ১৬০ জন অনিবন্ধিত বাংলাদেশিকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে আগরতলায় আনা হয়। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পরবর্তীতে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। দ্য হিন্দু পত্রিকার তথ্য অনুযায়ী এই দলে নারী ও শিশুরাও রয়েছে, যাদের দিল্লির আশপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল। ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, প্রচলিত দীর্ঘ ও জটিল প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে দ্রুত পুশব্যাক নীতির আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ সরকার এই পন্থার বিরোধিতা করে আসছে। গত ৮ মে ভারতের কাছে পাঠানো একটি কূটনৈতিক পত্রে ঢাকা সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বলা হয়, এমন একতরফা কার্যক্রম গ্রহণযোগ্য নয় এবং ভারতকে প্রচলিত ও সম্মতিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতে অনুপ্রবেশ রোধে একাধিক রাজ্যে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী সম্প্রতি ৫ শতাধিক বাংলাদেশিকে পূর্ব সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অনুপ্রবেশকারীদের প্রথমে আটক করে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। পূর্বে প্রাপ্ত আধার কার্ড বা অন্য জাতীয় পরিচয়পত্র বাতিল করে দেওয়া হয় এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়, যাতে ভবিষ্যতে তারা ভারতে ফিরে এসে সরকারি কোনো সুবিধা না পায়। আটকের পর এসব ব্যক্তিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়, যারা তাদের সরাসরি সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠায়। এর আগেও ৪ মে গুজরাট থেকে আটক করা হয় ৩০০ বাংলাদেশিকে, যাদের মধ্যে ২০০ জন নারী ও শিশুও ছিলেন। দুটি এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে আগরতলায় এনে একইভাবে ফেরত পাঠানো হয়েছিল। ২৬ মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, এই ধরনের পুশিং কার্যক্রম বাংলাদেশ সরকারের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি আরও সতর্ক করে বলেন, সীমান্তে ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া উপেক্ষা করলে তা প্রতিবেশী সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের একতরফা পুশব্যাক নীতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে। মানবিক মূল্যবোধ, আইনগত সম্মতি ও পারস্পরিক সম্পর্ক, এই তিনটি বিষয়ে ভারসাম্য বজায় রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানকে আর গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। ২৬ মে ফিনল্যান্ডের তুরুক শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাস বিরোধী যুদ্ধের নামে গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ চলছে তা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিশ্লেষকদের মতে, ইসরায়েল সংক্রান্ত বিষয়ে এ বক্তব্য জার্মান রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কঠোর অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নেওয়া বার্লিনের জন্য এটি এক গুরুত্বপূর্ণ পালা বদল। ঐতিহাসিকভাবে নাৎসি যুগের দায় থেকে ইসরায়েলের প্রতি বিশেষ দায়বদ্ধতা মেনে চলা জার্মানির এমন অবস্থান নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। চ্যান্সেলর মার্চ বলেন, বর্তমান গাজায় যা ঘটছে তা আর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের উদ্দেশ্য পূরণ করছে বলে মনে হয় না। আমি খুবই সমালোচনামূলকভাবে বিষয়টি দেখছি। এখন সময় এসেছে যখন এটা প্রকাশ্যে বলার প্রয়োজন পড়ছে। এই অভিযান আর যুক্তিসঙ্গত নয়। এমন মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর মার্চ ঘোষণা দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিনে স্বাগত জানাবেন। তার দপ্তরে এখনও ঝুলছে ইসরায়েলের জিকিম সৈকতের একটি ছবি, যেখানে হামাসের হামলা হয়েছিল ২০২৩ সালে। তবে এবার তার কণ্ঠে দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানান, চলতি সপ্তাহেই নেতানিয়াহুর সঙ্গে তার কথা হওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের বিষয়ে তিনি এখনো সরাসরি কিছু বলেননি। চ্যান্সেলরের পরপরই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলো গাজার পরিস্থিতি নিয়ে একই রকম সমালোচনামূলক বক্তব্য দেন। সরকারের শরিক দল এসডিপি সোশ্যাল ডেমোক্র্যাটস ইতিমধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে। সিভি জরিপের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ৫১% জার্মান নাগরিক ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বার্টেলসমান ফাউন্ডেশন
ফাউন্ডেশন 2025 সালের মে মাসের জরিপ বলছে, যেখানে 2021 সালে 46% নাগরিক ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 36%। জার্মানির ইহুদি বিদ্বেষ বিষয়ক কমিশনার ফ্লেক্সি ক্লেইন মন্তব্য করেন, হলোকস্টের কারণে ইসরায়েল যে সহানুভূতি পায় তা সবকিছু মেনে নেওয়ার বৈধতা দেয় না। ইসরায়েলি ইতিহাসবিদ মোশে জিমারম্যান বলেন, সাধারণ জার্মান নাগরিকদের মনোভাব এখন বিশ্বের অন্যান্য দেশের মতোই, তবে জার্মান রাজনৈতিক অভিজাতরা এখনও অতীতের নাৎসি যুগ থেকেই নীতি নির্ধারণ করে থাকেন। জার্মানির চ্যান্সেলরের এই মন্তব্যে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। তারা বলছে, ফ্রিডরিশ মার্টস আমাদের বন্ধু, তিনি যখন এমন সমালোচনা করেন তখন আমরা তা মনোযোগ দিয়ে শুনি। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইসরায়েলের প্রতি ঐতিহ্যগত সমর্থনে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ইতিমধ্যে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য গাজায় চলমান মানবিক সংকট নিয়ে তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। এখন সেই কণ্ঠে জার্মানিও যুক্ত হলো, যাদের সমর্থন এতদিন ইসরায়েলের অন্যতম প্রধান কূটনৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশ লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিলে ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে ত্রিপুরার কৈলাসহরের 3 দশক পুরনো একটি বিমান ঘাঁটি চালু করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভির প্রতিনিধি রত্নদীপ চৌধুরী উল্লেখ করেন, চীনের সহায়তায় বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দরটি সচল করার পরিকল্পনা করছে। এমন তথ্য ভারতীয় প্রশাসনে উদ্বেগ তৈরি করেছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনী জানায়, চীনা কোনো সংস্থার সম্পৃক্ততার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, জাতীয় প্রয়োজন বিবেচনায় দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এনডিটিভির দাবি, তারা আশঙ্কা করছে এই উদ্যোগের পেছনে চীনের সামরিক প্রভাব থাকতে পারে, কারণ লালমনিরহাট ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই করিডোরের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহন হয়ে থাকে। প্রতিবেদনে আরো বলা হয়, চীনের সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার কৈলাসহরের পুরনো একটি বিমান ঘাঁটি পুনরায় সচল করতে চাইছে। যদিও আপাতত এটিকে বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে, তবে এর অবকাঠামো এমনভাবে উন্নত করা হবে যাতে যুদ্ধ বিমানও ওঠানামা করতে পারে এবং যুদ্ধাবস্থায় জ্বালানি সরবরাহ কৌশলগত কাজে ব্যবহার করা যায়। এনডিটিভি আরো উল্লেখ করেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত প্রশাসন ভারতের তুলনায় চীন ও পাকিস্তানের প্রতি বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করছে। শেখ হাসিনাকে ভারত মূল্যবান মিত্র হিসেবে দেখত, যিনি চীনের প্রভাব উত্তর পূর্ব ভারতে ঠেকাতে সহায়তা করতেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রসঙ্গত, লালমনিরহাট বিমানবন্দর সচল করার আলোচনা চলাকালে গত 26 মে ভারতের একটি প্রতিনিধি দল ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পরিদর্শন করে। তারা ঘাঁটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। As we make a historic announcement about the Golden Dome missile defense shield, that's something we want. And Ronald Reagan wanted it many years ago, but they didn't have the technology. It's something we're going to have. We're going to have it at the highest level. যুক্তরাষ্ট্র মহাকাশে গোল্ডেন ডোম নামের একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যার তীব্র সমালোচনা করেছে কিমের উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, এই উদ্যোগ মহাকাশকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই এই মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী শত শত উপগ্রহের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্ক তৈরি করা হবে, যা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রতিহত করতে পারবে। ট্রাম্প তার মেয়াদের শেষের দিকে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পরিকল্পনাকে আত্মকেন্দ্রিতা এবং ঔদ্ধত্যের চরম বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে। দেশটি আরও দাবি করে, ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণের বদ্ধপরিকর এবং এই উদ্যোগ বৈশ্বিক পারমাণবিক ও মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।
উত্তর কোরিয়া ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের সামরিক মহড়ার কঠোর বিরোধিতা করে থাকে। তারা গোল্ডেন ডোম প্রকল্পকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বিবেচনা করছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় একত্রীকরণ বিষয়ক গবেষণা সংস্থা কোরিয়া ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিশ্লেষক হং মিন বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু হলে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা কার্যত ঝুঁকির মুখে পড়বে, ফলে দেশটি এর পাল্টা হিসেবে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে বাধ্য হবে। উল্লেখ্য, 2022 সালে উত্তর কোরিয়া নিজেকে আনুষ্ঠানিকভাবে একটি পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। বিশেষ করে পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব হবে তাৎপর্যপূর্ণ।